गुड आफ्टरनुन फ्रेंड्स, केमन आछो तोमरा सकले? आशा करछि खूब भालो आछो एबं सुस्थ आछो। अनेक दिन पर भिडियो निये एलाम। लक्ष्मी पुजोर परे लास्ट एकटा भिडियो एसेछिलो, तारपर आर भिडियो देওয়া হয়নি। तो आजके एकदम মানে কি বলবো, পুজোর সমস্ত কিছু কমপ্লিট। আমাদের এবছরের মতো 2025-এর সব পুজো কমপ্লিট করে ফেলার পর আজকে নিয়ে চলে এলাম ফিরে দেখা 2025-এর পুজো, কিছু পুজো আর কি, যেটা আমরা একদিন রাত্রেবেলা বেরিয়েছিলাম সাউথ কলকাতার পুজোগুলো দেখতে। সেই দিনের সমস্ত পুজোগুলো নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। মানে হোল নাইটের জন্য বেরিয়েছিলাম না, ওইটা আমরা বেরিয়েছিলাম পুজোর মানে শুক্রবার রাত্রিতে। এখন তো আর মনেও পড়ছে না, এক মাস আগে পুজো কেটে গেছে তো, যে ওটা মোস্টলি চতুর্থীর দিন বেরিয়েছিলাম। হ্যাঁ, শুক্রবার রাত্রি ছিল ওটা, চতুর্থীর দিন। তো প্রথম পুজো দেখা শুরু করলাম অ্যাজ অলওয়েজ প্রতিবারের মতো ম্যাডক স্কোয়ার দিয়েই। প্রথমে মানে লাস্ট ইয়ারে কোথাও পুজো দেখিনি, ছেলে ছিল না বলে। এবছর বাবু ছিল, তা সেই কারণেই ঠাকুর দেখতে যাওয়া রাত্রেবেলা। তো প্রথম ম্যাডক স্কোয়ার দিয়ে ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম। আর ম্যাডক স্কোয়ারের ঠাকুর তো তোমরা সবাই জানো যে কিসের জন্য বিখ্যাত, আড্ডা দেওয়ার জন্য একদম প্রপার জায়গা হচ্ছে এই ম্যাডক স্কোয়ার। ঠাকুর একদম সাবেকি ধাঁচে তৈরি, খুব সুন্দর একদম মায়ের মূর্তি ছিল। কিন্তু ম্যাডক স্কোয়ারের যেটা আসল যে মানে পাওনা বলা যেতে পারে, সেটা হচ্ছে ওখানে অনেক মানে সেই সন্ধ্যের টাইমটায় কোনো সময় যদি যাওয়া যায়, যেটা আমার কখনো সৌভাগ্য হয়নি, অনেক বন্ধু বান্ধবরা মিলে ওখানে আড্ডা দেয়। আর ওইটাই হচ্ছে মেন ওখানে ম্যাডক স্কোয়ারের উদ্দেশ্য আর কি বলা যেতে পারে। তো ম্যাডক স্কোয়ার দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম বাদামতলা আশার সংঘতে। এটা আমি প্রথমবার দেখলাম, আমি কখনো দেখিনি এর আগে। ওই আশেপাশে ঘুরতে ঘুরতেই হঠাৎ করে পুলিশকে জিজ্ঞেস করছি যে এখানে কি পুজো আছে, কি পুজো আছে। ওনারা যখন বললেন তখন চলে গেলাম ওখানে দেখতে। এই জায়গাটায় মানে বাদামতলা আসার সঙ্গে আমার থিমটা ভীষণ ইউনিক লেগেছে। এটা থিম হচ্ছে আরজি, মানে সুবিচারের আশায় ঈশ্বরের আদালতে আরজি। সাধারণ মানুষ যখন আইন আদালতের দ্বারস্থ হয় কোনো কিছু বিচারের আশায়, তারপরে মনে হয় যে আমরা সুবিচার পেলাম না, তখনও কিন্তু আমরা ভরসা রাখি যে কোনো না কোনো সময় ঠাকুরের আদালতে, ভগবানের আদালতে সুবিচার আমরা পাবো। সেইটাকেই এখানে তুলে ধরা হয়েছিল খুব সুন্দর করে। ভাবনাটা ভীষণই ইউনিক ছিল, আর প্যান্ডেলটাও ভীষণ সুন্দর ছিল। সব মিলিয়ে বাদামতলা আসার সঙ্গে প্রথমবার দেখলাম, কিন্তু একদম মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ইউনিক থিম দেখলাম। অলমোস্ট সব জায়গায় তো থিমের পুজোই হয়, তবে এই থিমটা আমার খুবই ভালো লেগেছে। তার মধ্যে আসার সঙ্গ থেকে বেরোনোর পরেই সাউথ ক্যালকাটাতে চলে এলো ঝমঝম করে বৃষ্টি। ওই দিনে আমরা কিছু বৃষ্টি পেয়েছি, আর যা হোক। মানে আমরা আরেক চেতলা অগ্রণীতেও গিয়েছিলাম, কিন্তু ওই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কি তখন এতটাই বৃষ্টি হচ্ছিল যে চেতলা অগ্রণীতে যখন ঢুকলাম তখন পুরো অন্ধকার ছিল। তো সেই জন্য আমি আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর আমরা চলে এলাম বৃষ্টি থামার পর, যদিও আমরা পুরোটাই ভিজে গিয়েছিলাম, বৃষ্টি থামার পর চলে এলাম দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্কের পুজোটাও খুবই আমার ভালো লেগেছে। এখানে একটা বিশাল বড় নৌকো বানানো হয়েছিল থিমে। সেটা যদিও নৌকোটা কিন্তু একদম মানে আমাদের ভারতীয় ময়ূরপঙ্খী নৌকো নয়, নৌকোটার একদম ফ্রন্টে ছিল একটা ড্রাগনের শেপ। যেন আর লাইটিংটা এমনভাবে করা হয়েছিল যে অ্যাজিভ মনে হচ্ছিল যে নৌকোটা মানে জলের মধ্যে ভাসছে, ঢেউয়ের মধ্যে দিয়ে বয়ে চলেছে, আর মা দুর্গা যেন সপরিবারে সেই নৌকোর মধ্যে ভ্রমণে বেরিয়েছেন বসে। ঠাকুর তো একদম সাবেকি ঠাকুর ছিল, ভীষণ সুন্দর। আর ভেতরটাও ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল প্যান্ডেলের ভেতরটা। আর বাইরেটা ওই যে বললাম নৌকোর একটা শেপ দেওয়া ছিল। যেহেতু দেশপ্রিয় পার্কের জায়গাটা বিশাল বড়, তাই নৌকাটা ভীষণ সুন্দরভাবে ওনারা বানিয়েছিলেন। কিন্তু তখন আমরা সদ্য ভিজে টিজে একদম গিয়ে দেশপ্রিয় পার্কে পৌঁছেছি বলে
বাইরে থেকে নৌকোটার সেইভাবে ভিডিও করা হয়নি, একদম ফ্রন্টটা তোমাদেরকে দেখালাম যেটা ড্রাগনের শেপ ছিল, আর এইটা হচ্ছে ভেতরটা। ঝাড়বাতিটা দেখেছো কি সুন্দর, কি অপূর্ব দেখতে লাগছে, একদম বজরা, অ্যাকচুয়ালি নৌকো বলবো না, বজরা, তখনকার দিনে হতো না বজরা, সেই বজরার শেপে ওটা বানানো ছিল। আর ভেতরে দেখবে বজরার ভেতরে কিন্তু এরকমই ডেকোরেশন থাকতো, খুব সুন্দর বসার জায়গা। তখনকার দিনে জমিদাররা বজরাতে করে এরকম মানে রিল্যাক্স করার জন্য ঘুরে বেড়াতো, তো ঠিক সেরকমভাবেই সুন্দর করে এই জিনিসটা বানানো হয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে এলাম ত্রিধারা সম্মেলনী। যতটা ইজিভাবে বলছি না, এখান থেকে বেরিয়ে এলাম, ওখান থেকে বেরিয়ে এলাম, যদিও ব্যাপারটা অতটা ইজি ছিল না। এখন দেখতে লাগছে ভিডিওতে পরপর যে হ্যাঁ অনেকগুলো ঠাকুর দেখতে পেয়েছি, কিন্তু কি মানে গাড়ি পার্কিং তো একটা বুঝতেই পারছো বিশাল একটা প্রবলেম, আর হাঁটা, আর তার মধ্যে এরকম ভিজে গিয়ে মানে পুরোপুরি ভিজে যাওয়া যাকে বলে, কারণ আমরা এতটাই বোকা ছিলাম যে ফোরকাস্ট থাকার পরেও আমরা কোনো ছাতা নিয়ে বেরোইনি। তাই আমাদের যিনি গাড়িটা চালিয়ে নিয়ে গিয়েছিলেন, কারণ কি পার্ক করার জন্য তো প্রচুর দূরে দূরে যেতে হয়, তো নিজেরা ড্রাইভ করে যেহেতু প্রবলেম হবে, তাই একজন দাদাকে নিয়ে গেছিলাম। ওনার কাছে একটা ছাতা ছিল, সেই ছাতা দিয়ে আমার ছেলে আর আমার ভাসুরজিকে প্রোটেক্ট করার চেষ্টা করা হয়েছিল, যদিও তারা দুটোই বড় বড় মানুষ, তাদেরও ভিজেছিল হাত পা সবই। আর আমি আর আমার হাজব্যান্ড তো টোটালি ভেজা, মানে একদম সব চুল থেকে পুরো বডি ভেজা। তো সেই অবস্থায় ত্রিধারা, দেশপ্রিয় পার্ক পরপর ঘুরেছি, মানে ঠাকুর দেখতে দেখতেই জামা কাপড় গায়ে শুকনো হয়ে গেছে, এত ইন্টারেস্ট নিয়ে ঘুরেছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে যাওয়াটা কিন্তু পুজোর সময় বুঝতেই পারছো বেশ একটা স্ট্রাগলের ব্যাপার থাকে। তারপরেও যখন সব স্ট্রাগল কাটিয়ে একটা সুন্দর মণ্ডপ, একটা সুন্দর প্রতিমা দেখা যায়, তখন ভীষণ ভালো লাগে। তেমনই একটা মণ্ডপ ছিল এই ত্রিধারা সম্মেলনী, যেখানে এই অঘরীদের লাইভ পারফরমেন্স দেখেছিলাম, খুবই ভালো লেগেছিল, মানে খুব ইউনিক লেগেছিল, যেটা আমি কখনো এর আগে দেখিনি। আর প্যান্ডেলটার মধ্যে না একটা বেশ আলো আধারি ব্যাপার ছিল, আর থিমটা ছিল চলো ফিরি। এই মানে এই থিমটার ওপর বেস করেই এই পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল, মণ্ডপটা। মণ্ডপের মধ্যে একদিকে দেবাদিদেব মহাদেব মানে অধিষ্ঠিত ছিলেন, আর পুরো মণ্ডপের যে দেওয়ালগুলো, সেই দেওয়ালগুলোতে কিন্তু একদম দেবনগরী লিপি খোদাই করা ছিল। আর মন্দিরটা মানে মন্দির বলছি না, মানে দেখতে লুকস লাইক এ মন্দিরই, মানে পাহাড়ি এলাকাতে যেরকম মন্দিরে বাইরের দিকে ছোট 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 পতাকা টাঙানো থাকে, একটা আলো আধারি রূপ থাকে, ঠিক সেই রকম একটা সুন্দর, কিন্তু একটা দেখো ঝর্ণা দেখতে পাচ্ছ তোমরা, আশা করি একটা সুন্দর একটা ওয়াটারফলসের একটা তৈরি করেছিল। তো এখানে দেখো দেবাদিদেব মহাদেব অধিষ্ঠান করছে, এবং তারই পাশে যে তারই সোজাসুজি যে মন্দিরটি বানানো হয়েছিল, সেই মন্দিরের মধ্যেই কিন্তু দেবী অধিষ্ঠান করছিলেন। তো অদ্ভুত একটা পাহাড়ি মন্দিরের মানে শেপ দেয়া হয়েছিল, ব্যাপারটা যেন একদম মানে পাহাড়ি এলাকাতে দেখবে মন্দিরগুলো ঠিক এরকমই থাকে, পাহাড়ের ভেতর দিয়ে মানে পাহাড় কেটে কেটে যে মন্দিরগুলো বানানো হয় সেগুলো এরকমই হয়। আর এই যে দেখো দেবী, এই যে মেন হচ্ছে প্যান্ডেল, মেন প্যান্ডেলের ভেতরে দেবী অধিষ্ঠান করছেন, এবং যখন বেরিয়ে যাচ্ছ সেখানেও কিন্তু খুব সুন্দর একটা গণেশ মূর্তিও রাখা ছিল, মানে গণেশ মূর্তি তৈরি করা ছিল। তো সব মিলিয়ে না আমার এই ত্রিধারা সম্মেলনী, বরাবর আমার ত্রিধারা সম্মেলনী ভীষণ ভালো লাগে। আর এবারের মানে পুরো কনসেপ্টটা আমার প্রচণ্ড ইউনিক লেগেছে ত্রিধারার। তো আমার তো ত্রিধারা সম্মেলনী ভীষণ ভালো লেগেছে। যারা যারা দেখেছো ত্রিধারা সম্মেলনী তারা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছি, এই সামনেই দেখো একটা সুন্দর গণেশ মূর্তি এখানে রাখা ছিল, ওদিকে ছিল দেবাদিদেব মহাদেব, একদিকে গণেশ, মাঝখানে দেবী অধিষ্ঠিত। তো ওখান থেকে বেরিয়ে সামনেই ত্রিধারার সামনেই ছোট একটা পুজো হচ্ছিল, সেখানে ঢুকেছিলাম। জানি না যাই পুজো মণ্ডপের কি নাম বা কিছু বলতে পারবো না সেটা, কিন্তু আমার ঠাকুরটি খুব ভালো লেগেছে, ভীষণই একটা কিউট দেখতে ঠাকুরটা। তো ওই জন্য আমরা লোভ সামলাতে না পেরে ওখানে একটু ঘুরেছিলাম, আর সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এই যে এইখানটাতে এই প্যান্ডেলটা ছিল ঠিক এরকম, আর ঠাকুরটা ভেতরে তো তোমাদেরকে দেখালাম। ওখান থেকে হাঁটতে হাঁটতে গাড়ি খুঁজতে খুঁজতে আমরা ফাইনালি চলে এসেছিলাম মানে
দেশপ্রিয় পার্কটারে ক্রস করে অনেকটা দূরে হেঁটে এসেছিলাম। এই জায়গাটার এক্স্যাক্টলি নাম তো বলতে পারবো না, কারণ সাউথ কলকাতার সব জায়গা আমি চিনি না। তো এই ঠাকুরটাও মানে ভিড় ছিল না, কিচ্ছু ছিল না, একদম শান্তশিষ্ট একটা ঠাকুর, কিন্তু ঠাকুরটা ভীষণ সাবেকি ছিল, তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। ফাইনালি মোটামুটি সাউথ ক্যালকাটার সফর শেষ করার আমাদের টাইম এসে গেছে। সেই দুটো ঠাকুর না দেখলে সাউথ ক্যালকাটা একদম অসমাপ্ত থাকে, সেটা হচ্ছে সিংহি পার্ক আর একডালিয়া। সেই সিংহি পার্কে কিন্তু এসে আমরা হাজির হয়ে গেছি। সিংহি পার্কের লাইটিং মানে অসম্ভব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে, এবং লাইটিংয়ের মধ্যে দিয়ে অনেক কিছু তুলেও ধরা হচ্ছিল। এখানে মেন যেটা থিম ছিল সেটা হচ্ছে অকাল বোধন, যেটা তোমরা এই যে সিংহি পার্ক লেখা আছে তার উপরে যে ছবিটা দেখছো, মানে ওখানে যে কাট আউটটা তৈরি করা আছে, ওটা কিন্তু ওই আমাদের যে রাবণ আছেন ওনারই একটা ওখানে সুন্দর কাট আউট করা ছিল। এবং রামের যে অকাল বোধনের যে কনসেপ্ট, সেটা নিয়েই কিন্তু এখানকার পুরো থিমটা। ঠাকুর তো অবশ্যই সাবেকি, আমার খুব ভালো লেগেছে। তারপর নিচের দিকে দেখো একটা ছোট্ট কিউট ঠাকুর থাকে, যেটা জেনারেলি এই ধরনের সার্বজনীন পুজোতে পুজো হয় আর কি, বড় প্রতিমা তো ওইভাবে হয় না, তো নিচে যেটাকে পুজো করা হয় সেই কিউট ঠাকুরটা এত ভালো লেগেছে আমার। আর এখানের পুরো কনসেপ্টই ছিল এই রামচন্দ্রের যে অকাল বোধন দুর্গাপুজোর যে মানে ইতিহাস যেটা, সেটাকে তুলে ধরা হয়েছিল ওখানে। মানে রাবণের যে ইগো, সেই ইগোটা ধ্বংস করার জন্য রামচন্দ্রের যে দেবীর বন্দনা, সেটাকে ওখানে তুলে ধরা হয়েছিল। আর ঠিক তার উল্টো দিকের পাড়াতেই একডালিয়া এভারগ্রিন, যেটা না দেখলে একেবারেই পুজো কমপ্লিট নয়। একডালিয়া এভারগ্রিন সবসময় আমি দেখেছি খুব সাবেকিভাবে হয় পুজোটা। মন্দিরে যে একটা থিম, মানে মন্দিরে একটা সজ্জা ছিল অবশ্যই, কিন্তু ঠাকুর একদম সুন্দর সাবেকি ঠাকুর। মন্দিরটা ছিল ওই সাউথেরই, মানে অরুণাচল পাহাড়ের যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের আদলেই তৈরি করা হয়েছিল মন্দিরটি, মানে প্যান্ডেলটা। আর ঠাকুরটা তো জাস্ট কিছু বলার নয়, ভীষণ সুন্দর একটা সাবেকি ঠাকুর, খুব ভালো লাগছিল। আর প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল এই একডালিয়া এভারগ্রিনের। তো এই একডালিয়া দিয়েই আমরা আমাদের সাউথ ক্যালকাটার সফর শেষ করেছিলাম। পরে আমরা আরেক দিন গিয়েছিলাম, সেদিন আমরা নাকতলা উদয়ন সংঘ দেখেছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আর সেটা অ্যাড করলাম না। তো ফাইনালি সাউথ ক্যালকাটা ছেড়ে যখন আমরা কেষ্টপুরের দিকে ফিরছি, তখন কিন্তু আকাশে হালকা হালকা আলো ফুটতে শুরু করে দিয়েছে। মানে আমরা ওই 4টে সাড়ে 4টে নাগাদ এসে পৌঁছে গেলাম আমাদের এদিকের বিখ্যাত জায়গা শ্রীভূমি। কারণ শ্রীভূমিতে বিকেল সন্ধেবেলা যাওয়ার মতো সাহস আমাদের অন্তত নেই, কারণ ওই ভিড় ঠেলে যাওয়া জাস্ট ইম্পসিবল। তাই জন্য ওখান থেকে ফেরার সময় আমাদের প্ল্যানিংয়েই ছিল যে আমরা আসার সময় যদি দেখি যে শ্রীভূমি মোটামুটি খালি আছে, তাহলে আমরা একবার ট্রাই করব শ্রীভূমিটা দেখার। কারণ বাড়ির এত কাছে এত সুন্দর একটা পুজো না দেখতে পেলে একটু মিস করে যাওয়া হয়, তাই না? তো সেই ভেবে যখন আমরা মোটামুটি এসে পৌঁছলাম, দেখলাম যে হ্যাঁ আকাশ ফাঁকা হতে শুরু করেছে, কিন্তু শ্রীভূমিও একটু হালকা হালকা ফাঁকা আছে। মানে দড়ি ফেলে ফেলে এগোনো সেই সিস্টেমটা তো নেই তখন, বেশ হালকা। তো শ্রীভূমির জন্য এই যে ভিড়টা তোমরা দেখছো, এটা তো কিছুই না, এটা নগণ্য ভিড় বললে চলে। তো তাই আমরা সাহস করে চলে এলাম শ্রীভূমি ঠাকুরটা দেখতে। আর সবাই তো জানোই যে শ্রীভূমির এবছরের থিম কী ছিল। এবছরের থিম তো ইউএসএ নিউ জার্সির যে অক্ষরধাম টেম্পল আর কি, স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, সেই টেম্পলের আদলে পুরো মানে এখানে মণ্ডপ তৈরি করা হয়েছিল, একদম সাদা ধপধপে, এত সুন্দর লাগছিল ওই ভোরের হালকা হালকা আলোতে, তার সাথে দারুণ লাইটিং, সব মিলিয়ে ভীষণ সুন্দর। আর প্রতিমার কথা জাস্ট কিছু বলার নেই। প্রতিমা মানে সবাই জানো যে শিল্পী প্রদীপ রুদ্রপ্রাল তৈরি করেছিলেন, এবং মানে এত সুন্দর মানে মায়ের মুখটি ছিল যে মণ্ডপ সজ্জা তো অসাধারণ, সেটা তো ছেড়েই দাও, মায়ের মুখটা ওখানে দাঁড়াতেই দিচ্ছিল না। যেটুকু দর্শন করতে পেরেছি তাতেই মানে মুগ্ধ হয়ে গেছি। আর বোঝাও যায় যে কেন দূর দূরান্ত থেকে মানুষ শ্রীভূমির ঠাকুর দেখতে আসে। অসম্ভব সুন্দর একটা প্রতিমা দেখে আমরা আমাদের চতুর্থীর
দুর্গা পুজোর যে প্রথম দিনের ঘোরার সেটা আমরা কমপ্লিট করেছিলাম। আর আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে করতে মনে হচ্ছে যে কোন দিক দিয়ে যেন পুজোটা শেষ হয়ে গেল। শুধু দুর্গা পুজো নয়, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব শেষ, আজকে ছট পুজো। তো সব মিলিয়ে বলতে পারো পরপর আমাদের কলকাতার জন্য পুজো সব শেষ। এবার আসছে জগদ্ধাত্রী পুজো, যেখানে আমি জানি না কলকাতায় কোথায় কি পুজো হয়, কিন্তু দুর্গা পুজোর জন্য আমরা সবাই 1 বছর ধরে অপেক্ষা করি। আর আমার এবছরের অপেক্ষাটা তো আরও ভীষণ স্পেশাল ছিল, কারণ কি আমার বাবুটা ছিল আমার কাছে। সামনের বছরও ও থাকতে পারবে না, আর গত বছরও ছিল না, তাই এই বছরের পুজোটা তো আমার কাছে খুব স্পেশাল ছিল। প্রচুর ঠাকুর দেখেছি, প্রচুর মজা করেছি। তোমরা তোমাদের দুর্গা পুজো কেমন করে কাটালে, কত ঠাকুর দেখলে? যে ঠাকুরগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা সবাই সেই ঠাকুরগুলো দেখেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার বরাবর খুব ভালো লাগে, তাই কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটাকে পারলে যদি হাইপ অপশান আসে অবশ্যই হাইপ করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই।